বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে শতাব্দীর অন্যতম সেরা এক নাটকীয় ঘটনা। দীর্ঘ ৩৫ বছর পর দেশের ইতিহাসে এমন একটি রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে যা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কোনো কমতি নেই। কে হবেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা, কে বসবেন রাষ্ট্রের সর্বোচ্চ এই সম্মানের আসনে, এই নিয়ে যখন সারা দেশে টানটান উত্তেজনা, ঠিক তখনই রাজনৈতিক দাবা খেলায় এমন এক চাল চালা হলো যা দেখে রীতিমতো হতবাক পুরো দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। শুরুতেই আপনাদের জন্য একটা গুড নিউজ দিয়ে রাখি। অনেকেই ভেবেছিলেন বর্তমানে স্পিকার হাফিজউদ্দিন সাহেব হয়তো রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, কিন্তু না, তিনি রাষ্ট্রপতি হচ্ছেন না, তিনি জাতীয় সংসদের স্পিকার পদেই বহাল থাকছেন। এর মানে হলো আমাদের সংসদ আগের মতোই প্রাণবন্ত থাকছে। স্পিকার হিসেবে তার যে বলিষ্ঠ ভূমিকা, তা থেকে দেশবাসী বঞ্চিত হচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি কে হচ্ছেন? শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই নির্বাচনের আড়ালে লুকিয়ে থাকা এমন কিছু রাজনৈতিক হিসাব নিকাশ আজ আপনাদের সামনে তুলে ধরব, যা জানলে আপনিও চমকে উঠবেন। দীর্ঘ ৩৫ বছর পর দেশে যখন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, তখন সবার নজর ছিল প্রধান দুই রাজনৈতিক শক্তির দিকে। আপনারা জানেন, রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদে ৩৫০ জন সংসদ সদস্যের ভোটে। যে দলের সংখ্যাগরিষ্ঠতা আছে তাদের প্রার্থী যে জিতবেন এটা শতভাগ নিশ্চিত। কিন্তু রাজনীতিতে শুধু জেতাই শেষ কথা নয়, অনেক সময় হেরে গিয়েও জানান দিতে হয় নিজের অস্তিত্বের। আর ঠিক এই কাজটি এবার করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল জামায়াতে ইসলামী কাকে তাদের প্রার্থী করবে। আলোচনা ও সম্ভাবনা তালিকায় অনেক বাঘা বাঘা নাম উঠে এসেছিল। কেউ বলছিলেন ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা বর্ষিয়ার নেতা এটিএম আজহারুল ইসলামের কথা, আবেগের জায়গা থেকে তার নামটি ছিল সবার শীর্ষে। কেউ আবার বলছিলেন এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদের কথা। আলোচনার টেবিলে আরও ছিল আমার দেশ পত্রিকার সম্পাদক দীর্ঘদিনের মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের নাম। এমনকি শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা খেলাফত মজলিসের নেতা আল্লামা মামুনুল হকের নামও শোনা যাচ্ছিল সম্ভাব্য প্রার্থীর তালিকায়। কিন্তু রাজনীতিতে যা রটে তা সব সময় ঘটে না। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৯ আগস্ট রোববার বেলা 11:30টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত হয় ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক। বিরোধী দলীয় নেতা ও আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে সর্বসম্মতভাবে এমন একজনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়, যা আক্ষরিক অর্থে একটি মাস্টার স্ট্রোক। তিনি হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। এই ঘোষণার পর অনেকেই একটি প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন, জামায়াতে ইসলামীর মতো এত বড় একটি দলের কি নিজেদের কোনো যোগ্য নেতা ছিল না? তাদের তো অনেক বর্ষিয়ান ও হেভিওয়েট নেতা রয়েছেন, তাহলে দলের বাইরের একজনকে কেন মনোনয়ন দেওয়া হলো? এটা কি জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব? যারা এমনটি ভাবছিলেন তারা আসলে জামায়াতের এই সুদূর প্রসারী রাজনৈতিক চালটি ধরতে পারেননি। এই সিদ্ধান্তটি দেউলিয়াত্ব নয়, বরং এটি জামায়াতে ইসলামীর ইতিহাসের অন্যতম সেরা একটি রাজনৈতিক মাস্টার স্ট্রোক। একটু গভীরভাবে চিন্তা করুন, কর্নেল অলি আহমেদ কে? তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি জীবিত অবস্থায় থাকা মুক্তিযুদ্ধের সবচেয়ে প্রমিনেন্ট এবং গুরুত্বপূর্ণ একজন পার্সন। মুক্তিযুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণাকারী সেনা কর্মকর্তা তিনি। খেতাবপ্রাপ্ত বীর বিক্রম, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য এবং একাধিকবারের সফল মন্ত্রী। জামায়াতে ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে বয়ান তৈরি করা হয়েছিল, মুক্তিযুদ্ধের এমন একজন অসংবাদিত হিরোকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে জামায়াত সেই বয়ানকে এক নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে দেশের সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের প্রকৃত সম্মান রক্ষায় তারা কতটা উদার এবং দূরদর্শী। অন্যদিকে ক্ষমতাসীন দল বিএনপি থেকে বিএনপির পদে মনোনীত করা হয়েছে দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এখানে কোনো সন্দেহ নেই যে মির্জা ফখরুল একজন সজ্জন ব্যক্তি। বিগত সরকারের চরম স্বৈরাচারী ও নিপীড়নমূলক শাসন আমলে তিনি বিএনপিকে পরম মমতায় আগলে রেখেছেন, দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। কিন্তু রাজনৈতিক ময়দানে তার আরেকটি পরিচয় নিয়ে জোর চর্চা রয়েছে। তার নিজের বক্তব্য অনুযায়ী তিনি আল্লাহর আইনের প্রতি সরাসরি বিশ্বাসী নন। এছাড়া তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে যে ঐতিহাসিক সত্যটি রয়েছে, সেটি হলো তিনি মুক্তিযুদ্ধের একজন চিহ্নিত ও শাস্তিপ্রাপ্ত রাজাকারের সন্তান।
এখন হিসাবটি মেলান, একদিকে জামায়াত ইসলামী যাদের বিরুদ্ধে সবসময় মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগ তোলা হয়, তারা রাষ্ট্রের সর্বোচ্চ পদের জন্য মনোনয়ন দিয়েছে মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একজন সেনানীকে। আর অন্যদিকে যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে দাবি করে বা সেই বয়ান দেয়, সেই বিএনপি মনোনয়ন দিয়েছে একজন চিহ্নিত রাজাকারের সন্তানকে। ন্যারেটিভের বাইরে গিয়ে বাস্তবে কারা মুক্তিযুদ্ধ এবং দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তা এই একটি রাজনৈতিক সিদ্ধান্তেই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। অবশ্য এটা স্বীকার করতেই হবে যে দলীয় অবস্থান থেকে বিচার করলে মির্জা ফখরুল এবং কর্নেল অলি আহমদ উভয়েই নিজ নিজ জোটের জন্য বেস্ট চয়েস। কিন্তু নির্বাচনের ফলাফল কি হবে? ফলাফল আসলে সবারই জানা। জাতীয় সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাদের আসন সংখ্যা 200-র বেশি। সংবিধান ও দলীয় শৃঙ্খলা অনুযায়ী বিএনপির কোনো সংসদ সদস্য দলের মনোনীত প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না, যাকে বলে হুইপ মানা। সুতরাং এটা নিশ্চিতভাবেই বলা যায় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। কর্নেল অলি আহমেদ এই নির্বাচনে জিততে পারবেন না, এটা তিনি নিজেও জানেন, জামায়াতে ইসলামীও জানে। তাহলে প্রশ্ন হলো, হেরে যাওয়ার কথা জেনেও কেন প্রার্থী দিল জামায়াত? কেন এই নির্বাচন? এখানেই লুকিয়ে আছে ভবিষ্যতের রাজনীতির আসল সমীকরণ। রাজনীতিতে সবসময় সংখ্যার জোর দিয়ে সবকিছু বিচার করা যায় না। অনেক সময় উপস্থিতি জানান দেয়াটাই সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়ায়। জামায়াত ইসলামী জানে যে তাদের প্রার্থী জিতবে না, কিন্তু তারা এটাও জানে যে সংসদে তাদের এবং তাদের মিত্রদের যে ভোট রয়েছে তা যদি একত্রিত হয় তবে কর্নেল অলি আহমেদ অন্তত 80 থেকে 90টি ভোট পাবে। এই 80 থেকে 90টি ভোট শুধু কয়েকটি সংখ্যার নয়, এটি বাংলাদেশের আগামী দিনের রাজনীতির একটি শক্ত ভিত। বঙ্গভবনের ইতিহাসে লেখা থাকবে 35 বছর পর হওয়া একটি রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে দেননি, বরং তিনি বুক চিতিয়ে লড়াই করে 90টি ভোট পেয়েছিলেন। এর মাধ্যমে জামায়াত ইসলামী ও তাদের জোট প্রমাণ করে দিল যে সংসদে তারা কেবল একটি কোণঠাসা বিরোধী দল নয়, তারা রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক প্রক্রিয়ার একটি শক্তিশালী, গ্রহণযোগ্য এবং বিকল্প রাজনৈতিক শক্তি। তারা প্রমাণ করল যে তারা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম, যার পেছনে একটি বিশাল জনসমর্থন ও সংসদীয় শক্তি রয়েছে। এই নির্বাচন পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে এক মারাত্মক প্রভাব ফেলবে, যা আগামী নির্বাচনগুলোতে নতুন মেরুকরণের সৃষ্টি করবে। 9 আগস্টের সেই ঐতিহাসিক বৈঠকে উপস্থিত ছিলেন 11 দলের শীর্ষ সব নেতৃবৃন্দ। সেখানে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও অনেক শীর্ষ নেতা উপস্থিত থেকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে ঐক্যমত্য পোষণ করেন। এটি প্রমাণ করে যে ডানপন্থী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলো এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। পরিশেষে বলা যায়, জয় পরাজয় বড় কথা নয়। এবার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত ইসলামী যে রাজনৈতিক পরিপক্কতা এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। কর্নেল অলি আহমেদ হয়তো বঙ্গভবনে বসবেন না, কিন্তু তিনি যে রাজনৈতিক ঐক্যের প্রতীক হয়ে এই নির্বাচনে লড়ছেন তা ভবিষ্যতের একটি নতুন বাংলাদেশের ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, জামায়াত ইসলামীর এই সিদ্ধান্ত কি সত্যি একটি মাস্টার স্ট্রোক, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক হিসাব? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশের রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ, অজানা তথ্য এবং সর্বশেষ খবরাখবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।